আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। 2026 সালে যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনটি সংবিধানের ধারাবাহিকতা নয়। এই নির্বাচনটি হচ্ছে একটি সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়ে সেখানে ঐক্যমত্যের ভিত্তিতে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। তাই এই নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের মূল্যটা অনেক বেশি। যদি আপনি জুলাই গণ অভ্যুত্থানকে না মানেন, তাহলে আপনার নির্বাচন 2026 সালে হওয়ার কোনো বৈধতা নেই। কারণ 2026 সালের নির্বাচনটা 2029 সালে হওয়ার কথা। যেহেতু রক্তের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটি বিস্ফোরণের মাধ্যমে ফ্যাসিস্টকে পতন করে তারপরে এই নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে অন্তর্বর্তী সরকার দিয়ে। সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই। এখানে আছে তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট। তাহলে এই অন্তর্বর্তী সরকারেরও অবস্থান এই সংবিধানে বর্তমানে নেই। তাহলে কেন করা হলো? জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। তাই জুলাই গণ অভ্যুত্থানের ঐক্যমত্যের ভিত্তিতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল, যে কমিশনের আলোকে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই গণভোটে সরাসরি জনগণ অংশ নেওয়ায় এই গণভোটে একটি সাংবিধানিক ভিত্তি গড়ে তুলবে। কিন্তু আপনি যদি সেই সাংবিধানিক ভিত্তিটাকে অস্বীকার করেন, তাহলে আপনার এই নির্বাচনের বৈধতা থাকার কথা নয়। বিএনপি এই জুলাই সনদে স্বাক্ষর করেছিল। শুধু বিএনপি নয়, 40টা দল রাজনৈতিক দল স্বাক্ষর করার ফলে এটি একটি আইনি ভিত্তি হয়ে গেছে। এখন জুলাই গণ অভ্যুত্থানের এই নির্বাচনে ভোট বিজয়ী হওয়ায়, জনগণ সরাসরি অংশ নেওয়ায় জুলাইয়ের গণ অভ্যুত্থান বা জুলাই সনদ বাস্তবায়ন করা এখন অপরিহার্য। এই সংবিধানে উল্লেখ করা আছে স্পষ্ট, 180 দিনের মধ্যে এই জুলাই গণ অভ্যুত্থানের ভোটের যে দাবি, সেগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু বিএনপি সরকার শপথ নেওয়ার সাথে সাথে সেই জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করছে। দেখি এ ব্যাপারে আমিরে জামাত কি বলেন। আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার, সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন, তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন, আপনারা কি করবেন? আমরা তখন বললাম যে আমরা দুটিরই শপথ নিতে এখানে এসেছি। আমাদের তো গভীর রাতে আপনারা দাওয়াতনামা পাঠিয়েছেন, তারপরে আমাদের কোনো কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম। আমরা কেন দুইটা শপথ নিলাম, ওনারা কেন একটা নিলেন? ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই, আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই 26 সালের নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন, আজকের এই সংসদ, আমি তাদেরকে স্মরণ করছি, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আর নির্বিশেষে গোটা দেশবাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম, কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়, এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা গণ্য করেছি। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি, এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। আর জুলাই গণ অভ্যুত্থান না মানার ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রভাবশালী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলছে? গণভোট বলে কিছু নাই। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হইতে চ্যাপ্টার ওখানে নতুন করে একটি সাংবিধানিক জটিলতা এবং রাজনৈতিক সংকট তৈরি হবে, এটা কোনো সন্দেহ নাই। কারণ জুলাই গণ অভ্যুত্থানে যদি তারা শপথ না নেয় এবং জুলাই গণ অভ্যুত্থানকে যদি স্বীকৃতি না দেয়,
তাহলে এই সরকারের বৈধতা সাংবিধানিকভাবে নেই। তাহলে এই সাংবিধানিক আইন অনুযায়ী অবশ্যই শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তাহলে শেখ হাসিনার পক্ষ থেকে এই সরকার, বর্তমান শপথ নেওয়া সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে। জনগণ এ ব্যাপারে কি বলে আমরা সেই অপেক্ষায় থাকলাম, এবং রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায় আপনারা সেদিকে দৃষ্টি রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।